ডক্টর ইউনূসকে বলতে হবে অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ, যিনি নির্বাচনের মাধ্যমে এখন রাষ্ট্র ক্ষমতায় নেই। তিনি যে একটি সরকারের প্রধান হিসেবে কাজ করছেন, সেখানে কোনো নির্বাচন করে তাকে এই পদে আসতে হয়নি। কিন্তু তারপরেও অবাক কাণ্ড যে জাতিসংঘ সহ গোটা দুনিয়া ইউনূসের পেছনে আছে, ইউনূসকে সমর্থন করছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানান কল রেকর্ড ফাঁসের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা এই জিয়াউল হাসান। এই ফোন আলাপ ফাঁস হয়েছে, এরকম একটি ফোন আলাপ ফাঁস হয়েছে। ফোন আলাপে এমনটাই তথ্য মিলেছে। এছাড়া আয়নাঘর তৈরি, অসংখ্য ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তিনি। রিমান্ডে জেরার মুখে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন গ্রেফতার হওয়া সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা জিয়াউল হাসান। 8 দিনের রিমান্ডে তিনি জানিয়েছেন শেখ হাসিনা সরকারের নানান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া গরম, একবারে তাজা তাজা গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও দেখতে পারবেন দীপু মনিকে কিন্তু সেনাবাহিনী গ্রেফতার করে রিমান্ডে নিয়ে গেছে এবং গণদোলায় দেওয়া হয়েছে, এমনটা কিন্তু জানিয়েছে গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে গণমাধ্যমে কিন্তু দেখানো হয়েছে শাপলা চত্বরে কোন রহস্যময় ঘটনাগুলো ঘটেছিল, শেখ হাসিনা কী কী করেছিল, সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেনি, দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নিত্য নতুন নিউজ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানান কল রেকর্ড ফাঁসের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা এই জিয়াউল হাসান। এই ফোন আলাপ ফাঁস হয়েছে, এরকম একটি ফোন আলাপ ফাঁস হয়েছে। ফোন আলাপে এমনটাই তথ্য মিলেছে। এছাড়া আয়নাঘর তৈরি, অসংখ্য ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তিনি। তথ্য প্রযুক্তি খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন জুনায়েদ আহমেদ পলক এবং সজীব ওয়াজেদ জয় সিন্ডিকেট। সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং আমেরিকায় সম্পদের পাহাড় গড়েছেন পলকের স্ত্রী কণিকা। অন্যদিকে ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্র হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ আরও কয়েকজন। রিমান্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। মামলাতে এতগুলো হলো কি করবো? সব মামলায় লোকালি সামনে করো। একের পর এক কল রেকর্ড ফাঁস, ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি, শাপলা চত্বরে আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো, বিশেষ উদ্দেশ্যে আড়িপাতার যন্ত্র পেগাসাস সফটওয়্যার কেনা, অসংখ্য ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে চাকরি খোয়ানো মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে। 8 দিনের রিমান্ডে আছেন তিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সরকার বিরোধী ব্যক্তি, রাজনৈতিক দল, সমালোচক সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন। এমন সব ঘটনার পেছনে যাদের হাত রয়েছে, জিয়াউল তাদের অন্যতম। এছাড়াও গোপন বন্দিশালা, আয়নাঘর তৈরি করে বিভিন্ন মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখার অভিযোগও রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এ সময় একের পর এক কল রেকর্ড ফাঁস করেছেন। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি, এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। আমরা আরো সমৃদ্ধ করব, আরো শক্তিশালী করব। জিয়া স্বীকার করেছেন তার কাছে সব ধরনের নির্দেশ আসত শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে। কল রেকর্ড ফাঁস, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক, তার নির্দেশেই সব করতেন মেজর জেনারেল জিয়াউল হাসান। মুখ খুলতে শুরু করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও। পলকের স্বীকারোক্তি অনুযায়ী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহেনার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ সিআরআই সিন্ডিকেট দুর্নীতির মহা উৎসব চালিয়েছে। এদের মাধ্যমে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা। পলকের স্বীকারোক্তি অনুযায়ী সজীব ওয়াজেদ জয়ের সিগন্যাল ছাড়া তথ্য প্রযুক্তি খাতে কোনো কাজই হতো না। জয়ের নির্বাচিত কোম্পানি থেকেই কেনা হতো সব ধরনের যন্ত্রপাতি এবং সফটওয়্যার। জয়ের পক্ষ থেকে সিআরআই এর কর্মকর্তারা পলকের সঙ্গে মিটিংয়ে বসতেন মাঝে মাঝেই। পলকের হুমকিতেই ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ রেখেছিল বিটিআরসি এবং বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো। সরকারি এবং বিভিন্ন স্টেক হোল্ডার কোম্পানির কর্মকর্তাদের জয়ের নামে ভয় দেখাতেন পলক। এর
বাইরে নিজস্ব সিন্ডিকেটও রয়েছে পলকের। ডিজিটাল বাংলাদেশ A2I প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক তৈরি নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে পলক সিন্ডিকেট। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। তবে তদন্তকারীদের ভাষ্য, এখনো অনেক কিছুই লুকাচ্ছেন সাবেক এই প্রতিমন্ত্রী। রিমান্ডে থাকা আরও দুইজন হলেন আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। সরকারের সব অপকর্মকে আইনি বৈধতা দিতেন আনিসুল হক, আর হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক কেলেঙ্কারি, শেয়ার বাজার এবং ব্যাংক লুটের সাথে জড়িত সালমান এফ রহমান। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর দোষ চাপিয়ে দেন। ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আনিসুল হক সমাধানের দিকে যেতে চাইলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে খুবই আক্রমণাত্মক ছিলেন তারা। এছাড়াও অন্যান্য প্রশ্নের উত্তরে বেশিরভাগ সময়ই শুধু হেসেছেন আনিসুল হক। বলছেন, শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিয়েছেন, আইনমন্ত্রী হিসেবে আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র। হত্যা মামলায় কেন তাকে রিমান্ডে আনা হয়েছে সেই প্রশ্নও তুলেছেন তিনি। যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তাদের ধরার পরামর্শ দেন আনিসুল হক। অন্যদিকে এখনও মানসিক ট্রমার মধ্যে আছেন সালমান এফ রহমান। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। জিজ্ঞাসাবাদে থাকা সংশ্লিষ্টদের কাছে জানা গেছে, পাকিস্তানে বেড়ে ওঠার কারণে বাংলাও পড়তে পারেন না তিনি। তবে তিনিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার দায় স্বীকার করেছেন। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে রয়েছেন তারা। মূলত দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি টিমে আছেন নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা, তারা থানা পুলিশের সদস্য। অপর একটি টিমে আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তারা। এই টিম করা হয়েছে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে। তবে প্রভাবশালী এসব অপরাধীদের জিজ্ঞাসাবাদে নিজেরাই ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তাদের অনেকেই। যখন ডক্টর দীপুমণি গ্রেপ্তার হয়েছেন তখন একটা মজার বিষয় সামনে আসছে, যেটা হচ্ছে, আমি জানি না ঘটনাটা কতটুকু সত্য, তিনি তার যে আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন সেখানে যে তিনি অবস্থান করছেন সেটা নিয়ে একটা মজার গল্প সামনে আসছে। আসলে কি ঘটনাটা সত্য নাকি আসলে মুখরোচক আই ডোন্ট নো। তিনি তার যে আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছিলেন সেখানে তার একজন বোনের ছেলে ছিল, তাকে নাকি বলছে যে মোবাইল টিপাটিপি বাদ দিয়া পড়াশোনা করো। তারপর সে 999 নাম্বারে ফোন দিয়া বলে দিছে যে এখানে ডাক্তার দীপুমণি লুকিয়ে আছে। এরপরেই আমাদের পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আর গতকালকে গ্রেপ্তার করার পর আজকে যখন তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়, তিনি এবং আরিফ খান জয়, সেইখানে যেই ঘটনাটা ঘটেছে, তাকে প্রকাশ্যে যে কিলঘুষি দেওয়া হয়েছে, আমি কিন্তু সেটার তীব্র সমালোচনা করছি। কেন করছি দেখেন, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এখন যারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী আছেন, অনেকে অপরাধী, আবার অনেকে আছেন যে ভদ্র ক্যারেক্টার। তো ডাক্তার দীপুমণি অ্যাজ এ মহিলা হিসেবে তিনি কোনো ভায়োলেন্স কথাবার্তা অথবা ধরেন উস্কানিমূলক বক্তব্য আমি আসলে খুব বেশি শুনি নাই ওনার মুখ থেকে। পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তিনি তার বক্তব্য দিয়েছেন, কিন্তু আদালত প্রাঙ্গণে তার গায়ে হাত তোলা, মানে তারা আসলে কারা? তিনি অন্যায় করেছেন, তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তো যেই মামলাগুলো আছে, দুর্নীতির মামলা হয়েছে, যাই হোক, সেটার জন্য আদালত আছে, তাকে শাস্তি দেবে। আজকে একজন পুরুষ হয়তো সেটা অনেক নর্মাল হিসাব, এটা বাংলাদেশে ঘটে, কিন্তু একজন মহিলার গায়ে প্রকাশ্যে আদালতে এভাবে কিলঘুষি দিতে যাওয়া যে শ্রেণীটা আছেন, আপনারা একটা জিনিস মনে রাখেন যে যেই অবিচার, জুলুম, অত্যাচারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, ন্যাক্কারজনক পতন ঘটেছে, এই ঘটনাগুলো আবারও কিন্তু আপনারা হয়তো আগামী ভবিষ্যতে ফিরিয়ে আনবেন। কারণ কি, এই ধরনের অতি উৎসাহী অ্যাক্টিভিটিস কোনো সাধারণ মানুষ আদালতে ঢুকে করতে পারে সেটা আমার বিশ্বাস হয় না। এটা কোনোভাবেই উচিত হয়নি। একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, পলিটিক্যাল মামলা এখন হতেই থাকবে, তিনি আদালতে যাবেন, তার রিমান্ড হয়েছে, তার সাজা হবে, যদিও কি বলা যায় অন্যায় গুরুতর হয়ে থাকে তার ফাঁসি হবে, কিন্তু প্রকাশ্যে এরকম একজন বয়োজ্যেষ্ঠ মহিলাকে
আদালতে গায়ে হাত তোলাটা ঠিক হয়নি। তো যাই হোক, আজকে আপনার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঢাকার মেট্রোপলিটন আদালতে তাকে উপস্থাপন করা হয়। আর এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ আদালতের অতিরিক্ত চিফ যিনি আছেন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত ডাক্তার দীপুমণি এবং আরিফ খান জয় তাদেরকে 4 এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। তো তাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে একজন মুদি দোকানদার আবু সায়েদ তার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছে ডাক্তার দীপুমণি এবং কি আরিফ খান জয়। তো আজকে যখন আদালতে গিয়েছেন অনেকটাই পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবে এরকম পরিস্থিতি তিনি আর কখনো দেখেন নাই, অনেকটা বিমর্ষিত ছিলেন। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি মোটামুটি নির্বিকারী ছিলেন, ওইরকম কোনো কথাবার্তা বলেনি। তার পক্ষে তার আইনজীবীরা কথাবার্তা বলেছে। আর মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা যেই মিছিল সমাবেশ করেছিল সেখানে বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়েছিল। বহু ছাত্র জনতা নিহত আহত হয়েছে। গত 19 জুলাই মোহাম্মদপুর বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতার যে মিছিল ছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। আর এতে আবু সাইদ সেখানে ঘটনাস্থলেই মারা যান। নিহত সাইদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের যে বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটি নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সেখানেই থাকেন। আর এই কারণে তার ইস্যুতে একজন ব্যক্তি স্বতন্ত্র হয়ে তিনি মামলাটা করছেন। আর 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 পরস্পর যোগসাজশে আসামিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেইভাবে এসে তার মামলাটা হয়েছে। এখন যে মামলাগুলা ম্যাক্সিমামই এগুলা পলিটিক্যাল মামলা হবে। আওয়ামী লীগের যত নেতাকর্মী এমপি আছেন যারা কি বলে যে ক্ষমতায় ছিলেন, বিশেষ করে ক্ষমতায় ছিলেন। আর আরেকটা শ্রেণী হচ্ছে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন, কথায় কথায় মানুষকে অপদস্থ করেছেন, গায়ে হাত তুলেছেন বা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন, তারা কিন্তু সবাই মামলার আসামি হবে। দেখেন পরিবর্তিত বাংলাদেশ, এই পরিবর্তিত বাংলাদেশে মিনিমাম একটা জিনিস থাকা উচিত যে নারীদের প্রতি শ্রদ্ধার যে জায়গাটা, অন্তত মায়ের বয়সে একজন মহিলা তাকে প্রকাশ্যে আদালতে কিল ঘুষি দিতে চাওয়া, এটা আসলে শোভনীয় কর্মকাণ্ডের মধ্যে কোনোভাবেই পড়ে না। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে টিম তারা এই কাজগুলোকে কোনোভাবেই সমর্থন করে না। অপরদিকে দেখছি যে তারেক রহমান তিনিও তার দলকে বারবার বলছেন এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। জামায়াত ইসলামের আমির তিনিও বলছেন এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। তাহলে এই কর্মকাণ্ডগুলো করছে কারা, তাদেরকে একটু আইডেন্টিফাই করা দরকার। অন্তত দেখেন আমি অন্য 10টা পুরুষের উপরে ডিম মারছে, ধোলাই দিচ্ছে, সেগুলো নিয়ে কথা বলি নাই, কারণ কিছু জিনিস তারা প্রাপ্য ছিল। ডাক্তার দীপুমণির মতন যারা আছেন তারা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ক্ষমতায় ছিল, পদে ছিল, স্বাভাবিক মামলার আসামি হবে। কিন্তু তাদেরকে আদালতে নিলে সেখানে পুলিশি পাহারার মাঝখানে কিলঘুষি দেওয়া এটাও কিন্তু কোনোভাবেই উচিত না। এগুলো যারা করছেন তারাও কিন্তু আইডেন্টিফাই হবেন, মনে রাখেন। আপনারা অনেক বড় বিপদ দায়ী আনবেন নিজেদের জন্য, এবং কি পরবর্তী সময় যেই দলের কর্মী হিসেবে আপনাদের পরিচয় বের হয়ে আসবে ডক্টর ইউনূসের সরকারের আমলেই আপনিও বিপদে পড়বেন, দলকেও বিপদে ফেলবেন। আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী দীপুমণি গ্রেফতার হয়েছিলেন গতকাল। আজ তাকে কোর্টে নেওয়া হয়েছে এবং কোর্টে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। আমি এটা মানতে রাজি আছি বা আপনাকে জানি এটা, সেটা হচ্ছে দীপুমণি শুধু একজন আওয়ামী লীগ নেতা, ডামি এমপি কিংবা মন্ত্রী নন, তিনি শেখ হাসিনার খুবই কাছের একজন মানুষ, এভাবেই আমরা জানি। এবং শেখ হাসিনার যত অপকর্ম তার বিরাট সঙ্গী তার ব্যক্তিগত। তিনি এর আগে যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি ভার্সিটি তৈরির সময় চাঁদপুরে কত শত কোটি টাকার দুর্নীতি করতে গিয়ে ধরা খেয়েছেন। এছাড়াও আমরা জানি না এমন অসংখ্য দুর্নীতি আছে, কোনো সন্দেহ নাই আওয়ামী লীগের কোনো মন্ত্রী এই পদে থেকেছেন এবং ভীষণ দুর্নীতি করেননি হতে পারে না। তিনি প্রতিপক্ষকে ঠেঙানোর জন্য বহু কিছু করে থাকবেন, এটাও আমরা জানি। বহু রকম ফৌজদারি অপরাধ তিনি করেছেন। এবং শেখ হাসিনাকে মন্ত্রণাদাতা হিসেবে তার ভূমিকা যদি বিবেচনা করি তাহলে সেটা খুবই টাফ কিছু, কোনো সন্দেহ নাই, সব কিছু মেনে নিতে প্রস্তুত আছি। কিন্তু ওই যে বলেছিলাম সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটাও যিনি আছেন তাকেও আমরা আসলে ইনসাফের সামনে আনতে চাই, একটা যৌক্তিক ভিজিবল ন্যায় বিচারের সামনে এনে শাস্তি দিতে চাই। দীপুমণির শাস্তি প্রাপ্য, এটা আমি বিশ্বাস করি। অনেক মামলা তার বিরুদ্ধে করা যায় যেগুলো জেনুইনলি সাবস্ট্যান্স আছে এবং যেগুলো দিয়ে তাকে শাস্তি দেওয়া যায়, সেটাই হওয়া উচিত। কিন্তু আজ কোর্টে যখন তাকে নেওয়া হলো খুব বিভৎস একটা ঘটনা ঘটেছে। আমি বিভৎসই বলতে চাইছি কারণ আওয়ামী লীগ কী করেছে, আমেরিকাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলেছে, গুম করেছে, এগুলো আমি জানি। কিন্তু আমরা এই বাংলাদেশটাকে যেমন দেখতে চাই, যেমন করে গড়ে তুলতে চাই, সেই বিবেচনা এটা ভয়াবহ। সেটা হচ্ছে দীপুমণির গায়ে হাত তোলার চেষ্টা করেছে, তাকে কিল ঘুষি মারার চেষ্টা, যেমন কিছু কিল ঘুষি তার গায়ে লেগেছেও। তাকে বরাবর হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি ভিডিওটা দেখার চেষ্টা করি, প্রচুর পুলিশ মিলে তাকে রীতিমতো ঘিরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু পারা যাচ্ছে না। মানুষ এতটাই ভয়ঙ্কর মারমুখী হয়ে উঠেছেন, বিশেষ করে লয়াররা। মানে বাংলাদেশের আদালত প্রাঙ্গণে এই ঘটনাগুলো ঘটছে, আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক থাকা দরকার। কিছুদিন আগেই আমি সালমান এফ রহমান এবং জনাব আনিসুল হককে যখন কোর্টে নেওয়া হয় তখন যেটা হয়েছে যে তার পক্ষে যারা আদালতে দাঁড়াতে চেয়েছিলেন তারা অন্য আইনজীবীদের তীব্র বাধার মুখে আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে হয়েছিল। কোনোভাবে এগুলো আমরা মেনে নিতে পারি না। যেই অপরাধীর বিরুদ্ধে আমরা মামলা করছি তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে, রাষ্ট্রীয় যে প্রচলিত আইন আছে সেটার অধীনে তার আইনজীবীর সেবা পাওয়ার অধিকার আছে। ঠিক একইভাবে দীপুমণিকে কোর্টে নেওয়া হয়েছে। আমরা এক্সপেক্ট করি এবং আমি বহুবার বলেছি খুব ভালোভাবে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত, খুব ভালো তদন্ত করা উচিত এবং খুব দ্রুত
স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বেশ কিছু মামলার বিচার করে তাদের শাস্তি নিশ্চিত করা উচিত। এই কাজটা বেশি দেরি করা যাবে না, খুব সিগনিফিক্যান্ট কিছু মানুষের মধ্যে এই কাজটা করতে হবে, সেটা হোক। কিন্তু আমাদের লয়াররা তাকে পেটাতে গেছেন, একদমই ভালো কিছু না, এটা ভয়ঙ্কর ব্যাপার। একজন নারীকে পুরুষরা যাচ্ছেন পেটাতে, পুরুষ বা কেন, নারীও বা পেটাতে যাবেন কেন? আমি প্রাথমিক কথা বলছি, ইমিডিয়েট যে ক্রাইসিসটা বা সমস্যাটা আমাদের হবে সেটা হচ্ছে এগুলো শোকেসড হবে, এগুলো বিভিন্ন জায়গায় শোকেসড হবে, বাইরে এসব নিয়ে কথা হবে। এবং আমি বলছি বাংলাদেশে এখনও আওয়ামীপন্থী লোকজন আছে, ভারত বসে আছে এখানকার খুব ছোট একটা ঘটনাকেও বিরাট করে তোলার জন্য। আর আদালত প্রাঙ্গণে একজন নারীকে, অভিযুক্তকে পেটাতে যাচ্ছে লয়াররা, এটা খুব ছোট ব্যাপারও না, নারীকে পেটাতে যাচ্ছে। আমাদের এটা বুঝতে হবে, এটার ইমপ্লিকেশন কোথায় যেতে পারে। আর আগেও বলেছি, ধরে নিলাম ইন্টারন্যাশনাল কমিউনিটি কিছু বললো না, আমরা তো এই বাংলাদেশ চাই না। আমরা চাই, আমরা সত্যিকার অর্থেই একটা ন্যায় বিচারের, একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমি জানি না আমার ভিডিও অনেকে শুনবেন, অনেকে এরপরই নানান কথা বলবেন, বিদ্রুপ করবেন, কেউ করছেনও, তারা আমাকে সতর্ক করছেন আমি অতি সুশীলতা করছি বা এই ধরনের শব্দ ব্যবহার করছেন। অসুবিধা নেই, আমি আসলে আমার কথা বলে যাব। কিন্তু আমি আপনাদেরকেও বলি, যারা এই ব্যাপারগুলোকে খুব সহজভাবে নিচ্ছেন বা যারা করতে চাইছেন, যারা মনে করেন তাদের হাতের কাছে পেলে করবেন, আওয়ামী লীগ কী করেছে সেটার সাথে তুলনা করছেন, আমরা আওয়ামী লীগের স্ট্যান্ডার্ড এনে তুলনা করে কোনো কথা আসলে বলবো না, কোনোভাবেই এটা ঠিক হবে না। আমরা যেই রকম বাংলাদেশ আওয়ামী লীগ থাকার সময়ও দেখতে চেয়েছি, রিপিটেডলি কথা বলেছি, আমি অন্তত বলেছি, আওয়ামী লীগ যখন ধরে ধরে খুন করে ফেলছে মানুষকে, বিচার বহির্ভূত হত্যা, গুম করছে, আমি তখনও কাস্টাডিতে নিয়ে টর্চারের বিরুদ্ধে কথা বলেছি, মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে কোর্টের হয়রানির কথা বলেছি। কারণ আমি নাগরিক হিসেবে রাষ্ট্রে যেই অধিকার পাই সেই অধিকারগুলো আমি চেয়ে গেছি। এবং একটা কথা আমাদের মনে রাখা দরকার, খুবই কেতাবি কথা মনে হবে, খুবই সুশীলীয় মনে হবে, সেটা হচ্ছে ন্যায় বিচার সব মানুষের জন্য নিশ্চিত হতে হয়। যে মানুষটা আপনাকে আমাকে ন্যায় বিচার দেয় নাই, যে মানুষটার বিভৎসতার ভয়ে আপনি সবসময় তটস্থ ছিলাম, যেহেতু গত অন্তত 13-14 বছর টানা সরকারের বিরুদ্ধে লিখেছি, বলেছি, সুতরাং আমি জানি এই ভীতিটা কেমন, আমি জানি। আমাকে এগুলো কেউ প্লিজ শেখাবেন না, জানাবেন না, আমি দেখে এসেছি এগুলো। তারপরও বলছি, যার ভয়ে আমি তটস্থ থেকেছি, সংকটে থেকেছি, সাফার করেছি, ন্যায় বিচার তার জন্য চাইতে হয়। সে যতই অমানবিক কাজ করুক না কেন, মানবাধিকার তার জন্য প্রযোজ্য। সেই কথাটা আমাদের জন্য আমরা যেন মনে রাখি, অন্তত এই বাংলাদেশে। আমাদের খুব জটিল পরিস্থিতি তৈরি হবে ফর শিওর। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।